নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমার বলতে চাই চ্যানেলের 6 মাস পূর্ণ হলো। আজ এই মুহূর্তে আমি 180তম ভিডিওটি বানাচ্ছি। প্রথম দিন আমি আপনাদের বলেছিলাম যে প্রতিদিন রাত 8টায় নতুন বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করব। আপনাদের শুভকামনা আর সৃষ্টিকর্তার কৃপা আমার সঙ্গে ছিল। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই ভিডিও আপলোডে যত বাধাই আসুক যাই হোক, একদিনও এই আপলোড করতে ব্যত্যয় ঘটেনি। আমি সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন রাত 8টায় একটা করে ভিডিও আপলোড করেছি এবং তার আজকে 180তম দিন। আপনারা আমার পাশে ছিলেন বলেই আমার এই 6 মাসের পথ চলা এতটা মসৃণ ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহস জোগানোর জন্য। আজকে এই বিশেষ দিনে আমি ভাবলাম যে বিষয়টি একটু আপনাদের সাথে শেয়ার করি, তাহলে নিজেকেও একটু ধন্যবাদ দেয়া হলো আর একটু উদযাপনও হলো। এই যে আমার 6 মাসের পথ চলা, আমি কতটা দিতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু আমার প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অনেক কিছু, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই যে আমি প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও বানাই, তার মানে হলো আমি প্রতিদিন অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারছি, সেই সুযোগ আমার হয়েছে। এবং আমি খেয়াল করেছি যে আমার মস্তিষ্ক আরও বেশি কাজ করছে। আমি খেয়াল করেছি যে আমি ইদানিং আরও বেশি প্রাণবন্ত, সুস্থ এবং উজ্জীবিত বোধ করছি। এই যে সৃষ্টিকর্তার যে কৃপা, সৃষ্টিকর্তা আমাকে এই পথে নামিয়েছেন, এজন্য আমি বেশ ভালো আছি। আর সেজন্য সৃষ্টিকর্তার নিকট আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আজকের এই বিশেষ পর্বে আমি বিশেষ কিছু মানুষকে নিয়ে, মানুষের জন্য আমি মূলত এই ভিডিওটি আজকে বানাচ্ছি। সেই মানুষগুলো ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছে আমি যেন তাদের জন্য ভিডিও বানাই। তারা অনেক সময় তাদের জীবনের যে অভিজ্ঞতাগুলো আছে, জীবনের যে কষ্টগুলো আছে, সেগুলো আমার সাথে শেয়ার করেছে একটু হালকা হবার জন্যে। অনেকে আবার একটু বলেওছে যে একটু যেন তাদের জন্য ভিডিও আমি বানাই। আমি আজকে বানাবো, কালকে বানাবো, এই করে করে আর হচ্ছিল না। পরে হঠাৎ একদিন মনে হলো যে সামনেই আমার 180তম পর্ব, সেই দিনটাই আমি বেছে নিলাম যে এই বিশেষ ভিডিওটি বানানোর জন্য। আপনাদের মনে হয়তো কৌতূহল হচ্ছে যে তারা কারা, কাদের জন্যে আমি এই বিশেষ ভিডিওটি বানাতে চাইছি। তারা আসলে আমার বোন, আমার মা, কিংবা আমার সন্তান সমকেও, যারা রাত দিন সংসারে খেটেও, এমনকি স্বামীর মতো, স্বামীর সমান উপার্জন করেও, কখনো কখনো হয়তো বেশি উপার্জন করেও তারা সংসারে প্রাপ্য সম্মানটুকু পায় না। আমি তাদের কথা বলছি, সেই মা বোনদের কথা বলছি। আপনারা হয়তো বলতে পারেন যে এর বিপরীত চিত্র কি দেখা যায় না? দেখা যায়, বিপরীত চিত্রও হয়তো দেখা যায়। পুরুষ নির্যাতন হয় না সেটা আমি জোর দিয়ে বলতে পারবো না। পুরুষও হয়তো কোথাও কোথাও নির্যাতিত হয়, সেটা অস্বীকার করছি না। কিন্তু আমার আজকের এই ভিডিওটি আমার সেই মায়েদের জন্য, সেই মেয়েদের জন্য, সেই বোনেদের জন্য যারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে, যারা উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা হারিয়ে ফেলেছেন, একেবারে হারিয়ে ফেলেছেন প্রায়। আমি তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি উৎসর্গ করলাম।
এবং তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আমি আজকে কথা বলবো। চলতি মাসের 11 তারিখ 11ই নভেম্বর এক ঘটনায় দারুণভাবে হোঁচট খেলাম। দারুণভাবে হোঁচট খেলাম। আমাদের পাশের বাড়ির, আমি সেই মানুষটাকে পিসি বলে ডাকি, অর্থাৎ ফুফু, আমার পাশের বাড়ির ফুফু, যাকে আমি পিসি বলি। ছোটোবেলায় আমার বয়সে বড় হলেও আমরা একসাথেই বেড়ে উঠেছি। তো হঠাৎ করে 11 তারিখ আমরা সবাই সেদিন বাড়িতে ছিলাম, আমাদের একটা বিশেষ প্রোগ্রাম চলছিল বাড়িতে। খবর পেলাম সেই পিসির বড় মেয়েটা আত্মহত্যা করেছে। যদিও আমার যথেষ্ট সন্দেহ আছে এটা হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে আমি মূলত হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে যেতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে এই খবরটা শোনার পর আমরা খুব বেশি একেবারে হোঁচট খেলাম। চোখের সামনে ভেসে উঠলো মেয়েটা দৌড়াতো, কীভাবে খেলা করতো, এইসব দৃশ্যগুলো ভেসে উঠল। মাত্র কিছুদিন আগে, 3 বছর হবে, কিছুদিন আগে পিসি মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দিয়েছে। কত টাকা পয়সা গয়না দিয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছে। দেখা হলেই সেই পিসি মেয়ের শ্বশুরবাড়ির সুনাম করত যে অনেক ভালো জায়গায় বিয়ে দিয়েছি, অনেক বড় পরিবারে মেয়েটাকে বিয়ে দিয়েছি। এত ভালো জায়গায় বিয়ে হয়েছে যে 3 বছর কাটলো না, মেয়েটাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো। ধরি যদি এটা খুন হয়, তাহলে এই যে খুনের পরিস্থিতি পর্যন্ত যেতে এবং এই পরিস্থিতি তৈরি হওয়া পর্যন্ত এটা একদিনে তৈরি হয়নি। হয়তো প্রথম দিনে যেটা হয়েছে, হয়তো থাপ্পড় মেরেছিল, তারপর দ্বিতীয় দিন হয়তো চুল ধরে টান দিয়েছিল, তৃতীয় দিন হয়তো পেটে লাথি মেরেছিল, তারপর একদিন জীবনটাই কেড়ে নিয়েছে। সেই যে প্রথম দিন যখন থাপ্পড় মেরেছিল, সেদিন যদি আপনি এটা মেনে না নিয়ে আপনি যদি উল্টো করে লাগাতেন কিংবা কিছু একটা করে প্রতিবাদ করতেন, তাহলে আজ হয়তো আপনার জীবনটা হারাতে হতো না, আপনি হয়তো বেঁচে যেতেন। ধরি যদি এটা আত্মহত্যা হয়, তাহলে এটা তো আরও বেশি পরিতাপের, আরও বেশি লজ্জার। জানেন, মেয়েটা শিক্ষিত ছিল, সে অনার্স কমপ্লিট করেছে। এই শিক্ষিত মেয়েটা, তার ড্রেস সেন্স খুব ভালো ছিল, সে স্মার্ট ছিল, সে হয়তো অন্যদের মতো সাজতে পছন্দ করত, তার অনেক ভালো গুণ ছিল। কিন্তু আমি যেটা বলতে চাই, এই যে সে শিক্ষিত ছিল, সে জ্ঞান অর্জন করেছে, কী লাভ হলো? কি অর্জন করতে পেরেছে সে? আর এই যে আত্মহত্যার সিদ্ধান্ত আপনারা যদি, আপনাদের মাথায় কারো যদি থেকে থাকে, কার জন্য আপনারা আত্মহত্যা করতে চান? কার জন্য? যে আপনাদের ভালোবাসে না তার জন্য? যে আপনাদের কষ্টের কোনো মূল্য যার কাছে নেই তার জন্য? যে মানুষটা আপনাকে রেখে অন্য কাউকে, হয়তো অন্য মেয়েতে আসক্ত, তার জন্য? কেন আপনার নিজের কোনো মূল্য নেই? এই যে এত কিছু অর্জন, সারা জীবন ধরে পড়াশোনা, এই যে এগুলো মূলত কার জন্য? আপনি আজকে আত্মহত্যার কথা চিন্তা করছেন, কিন্তু এই যে পৃথিবীতে আপনি যখন এসেছেন, তখন যেই মানুষটির জন্য আজকে আপনি আত্মহত্যা করতে চাইছেন, আপনি কি তার হাত ধরে এসেছেন? তার হাত ধরে এসেছিলেন সেদিন আপনি? তাহলে আজ কেন তার জন্যে আপনি আত্মহত্যা করবেন? তারপর এই যে আমাদের এই যে জীবনটা, আপনি মনে করছেন সে আপনার জীবনে সব কিছু,
কিন্তু প্রকৃত সত্য হলো আমরা প্রত্যেকটা মানুষ, আমরা একা। আমরা এই যে নিজেকে যদি বুঝতে না পারি, নিজেকে যদি চিনতে না পারি, তাহলে এই লেখাপড়া, এই বিদ্যা অর্জন, এগুলোর কোনোই মূল্য নেই। আমাদের এই জ্ঞান অর্জন, এই যে পড়াশোনা, এ সব কিছু মূলত আমাদের ভেতরে একটা জগৎ তৈরি করে, আমাদের একটা নিজস্ব জগৎ। সেই জগৎটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে এই জ্ঞান অর্জন, বিদ্যা অর্জনে আসলে লাভ কিছুই হয় না। আমি আমার সেই মায়েদের, সেই বোনেদের, সেই মেয়েদের বলতে চাই, যারা আপনারা মানসিকভাবে কষ্টে আছেন, ভেঙে পড়েছেন, আপনাদের এই বাস্তব ঘটনাটা আমি বললাম, কারণ আমি আসলে আপনাদের বাস্তবতার নিরিখে বোঝাতে চাইলাম। এই যে দেখুন কি হলো, শেষ পর্যন্ত বাবা মাকে সন্তানহারা হতে হলো। বাবা মা সন্তান হারিয়ে বুক চাপড়াচ্ছেন। আর বাবা মায়ের কথাই বা কী বলবো, আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মেয়েকে সেই জন্ম থেকেই বৈষম্যের শিকার হতে হয়। আপনারা হয়তো বলবেন যে আমরা অনেক ভালোবাসি আমাদের সন্তানকে, যারা সেটা করেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু বেশিরভাগ মেয়েকে জন্মের পর থেকে বৈষম্যের শিকার হতে হয়। হয়তো হাসপাতালে সন্তান জন্ম নেবার পর আত্মীয় স্বজনরা, ডাক্তার যখন বের হয়ে এসে বলেন যে ছেলে হয়েছে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তখন আনন্দে বলে ওঠেন যে মিষ্টি খাওয়াও, মিষ্টি বিতরণ করো। আর যখন ডাক্তার বলেন যে মেয়ে হয়েছে, তখন অনেকের মুখ কালো হয়ে যায়। তারা মুখ কালো করে বলেন যে মেয়ে হয়েছে মানে হাত শুদ্ধ হলো। এই যে একটা বাক্য, এই বাক্যটি বলে তারা মূলত মেয়েটার বাবা মাকে সান্ত্বনা দিতে চান। একটা মেয়ে পৃথিবীতে এলো, এটা সান্ত্বনার বিষয়। এই যে বৈষম্যের শিকার, সেটা ছোটবেলা থেকে, যে এখন বাবা মা হয়তো চিৎকার করে কান্না করছেন মেয়েকে হারিয়ে। হয়তো এই মেয়ে একদিন তার শ্বশুর বাড়িতে যে অত্যাচার, নিপীড়ন বা মানসিক কষ্টের কথাগুলো বাবা মাকে এসে বলেছিল, সেদিন হয়তো বাবা মা সেটার গুরুত্ব দেননি। তাকে হয়তো বুঝিয়ে বলেছেন যে তুমি ফিরে যাও শ্বশুর বাড়িতে, একটা মেয়েকে এগুলো সহ্য করতে হয়, মাগো তুমি সহ্য করো, সংসার এমনই হয়, এভাবে বুঝিয়ে ফেরত পাঠিয়েছেন। আমরা কিছুদিন আগে আসিয়ার ঘটনাটাকে যদি দেখি, মা কি করলো, তার ছোট বোনকে পাঠিয়ে দিল। তারপর আমরা বাস্তবতা দেখলাম, বোনকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। এই যে ঘটনাটা দেখলাম, মেয়েটা চলে গেল। এজন্য আমি আমার বোনেদের, মায়েদের বলতে চাই, আপনারা যারা মানসিক কষ্টে আছেন, আপনারা দয়া করে মানসিকভাবে কষ্ট পাবেন না মানসিকভাবে কষ্ট। কারণ আপনি এই যে আপনার সন্তান, আপনার সংসার এত কষ্টের পরও আপনি আগলে রেখেছেন, এর মানে হলো আপনি ধরিত্রীর সম, আপনি ধরিত্রীর মতো। আপনি ইতিমধ্যে অনেক কিছু সহ্য করেছেন, মানে হলো আপনার সেই যোগ্যতা আছে। তাই আজ থেকে আপনি আপনার নিজেকে গুরুত্ব দিন। আপনি কিছু পদ্ধতি, আপনার মানসিক শান্তির জন্য কিছু পদ্ধতি আপনি অবলম্বন করুন। আমি আপনাকে বলতে চাই যে একটাই জীবন, এই জীবনটাকে আপনি মানসিক কষ্ট পেয়ে আপনি অন্যের কারণে নষ্ট করবেন না। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না, যে মানুষটা আপনাকে রেখে অন্যের কাছে যেতে চায়, আপনি একটা কথা সবসময় মনে রাখবেন, সবসময় সরব হয়ে মুখে প্রতিবাদ করেই যে প্রতিবাদ হয় এমন নয়। অনেক সময় নীরব প্রতিবাদ হয়, এবং নীরবতার শক্তি, নীরব প্রতিবাদ অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে। আর আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন সেটা কিভাবে সম্ভব। আমি আপনাদেরকে বলছি সেটা কিভাবে সম্ভব। আপনি নীরব প্রতিবাদ করতে পারেন নিজেকে তৈরি করার মধ্য দিয়ে। আমি
কিছু পদক্ষেপ আপনাকে বলছি, আপনি একটু আপনার জীবনে যদি সেগুলো প্রয়োগ করেন, আপনি নিজেই কিছুদিন পর পার্থক্য দেখতে পাবেন। প্রথম পদক্ষেপ, আত্মবিশ্বাস অর্জন করার চেষ্টা করুন। এই যে আপনি যে এত কিছু সারা জীবন ধরে সহ্য করছেন, আপনি যে আপনার সন্তানকে বড় করছেন, সংসার সামলাচ্ছেন, আপনি এত কিছু যে করতে পারছেন, মূলত এটা আপনার যোগ্যতার প্রমাণ। আপনি নিজেকে বিশ্বাস করুন। এই আত্মবিশ্বাস মূলত আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই আত্মবিশ্বাস অর্জনের জন্য আপনি প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। আপনি 10 মিনিট একটু হাঁটুন, ব্যায়াম করুন, আপনি যোগা করতে পারেন, আপনি মাইন্ডফুলনেস যে মেডিটেশন আছে সেটা করতে পারেন, আপনি একটু রূপচর্চা করতে পারেন, আপনি পার্লারে যেতে পারেন। এই সব কিছু আপনি অন্যের জন্য নয়, আপনি নিজের জন্য করুন। আপনার নিজের জন্য আপনি এগুলো করুন। এবং এই যে যখন আপনি এগুলো করবেন, কিছুদিন পর আপনি দেখবেন যে আপনি মূলত আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। আপনি নিজের যত্ন নিন। আপনার এই যে যখন মন খারাপ আপনার থাকবে, আপনি একটু গান শুনুন। হয়তো আপনি প্রতিদিন সবার চিন্তা করে রান্না করেন, যে যেটা ভালোবাসে সেভাবে রান্না করেন। আপনি একটু নিজের চিন্তা করুন, আপনি কোনটা ভালোবাসেন সেভাবেও আপনি একটা আইটেম করুন। অর্থাৎ আপনি আপনার চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দিন, আপনি আপনার যত্ন নিন। তারপর আপনি হয়তো আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতাগুলোকে আপনি বাড়াতে পারেন বিভিন্নভাবে। হয়তো আপনি ছোটোবেলায় গান গাইতেন, তারপর সেটার আর যত্ন নেওয়া হয়নি, সেটা আপনি আবার শুরু করুন। আপনি আবার একা একা সেটার চর্চা করুন। অর্থাৎ আপনার মধ্যে যে ঘুমন্ত প্রতিভাগুলো আছে সেগুলোকে আপনি জাগিয়ে তুলুন। আপনি নতুন নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন। আপনি আপনার নিজেকে পূর্ণ ভালোবাসা দিয়ে আবার আপনি জাগিয়ে তুলুন। এই একটা জীবনে আপনি মানসিক কষ্ট নিয়ে বেঁচে থাকবেন না। আমি আমার সকল মায়েদের, বোনেদের, আমার মেয়েদের, কন্যা সম যে মেয়েরা আছে সবাইকে আমি করজোরে অনুরোধ করছি, এই ক্ষুদ্র জীবনটা আপনারা কণ্টক কাটা বিছানো এমন পথ তৈরি করবেন না। আপনার জীবনটাকে আপনি উপভোগ্য করে তুলুন। বিশ্বাস করুন, আপনি চাইলেই সেটা সম্ভব। এই যে আপনি রূপচর্চা করছেন, আপনি পার্লারে যাচ্ছেন, শুধু আপনি নিজেকে স্মার্ট করে তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। আপনি জ্ঞান অর্জন করুন, আপনি বই পড়ুন, বই পড়ার মধ্য দিয়ে আপনি আপনার মস্তিষ্ককে শানিত করুন। আপনি যেন বুঝতে পারেন কোনটা আপনার জন্য সঠিক পথ, কোনটা আপনার জন্য ঠিক রাস্তা, এটা যেন আপনি নির্ধারণ করতে পারেন। এই যে আত্মহত্যার মতো পরিস্থিতি যখন আসে, আপনি যেন তৎক্ষণাৎ নিজেকে একেবারে টার্নের মতো ঘুরিয়ে নিয়ে আসতে পারেন। যখন আপনি খুনের মুখোমুখি হন, তার আগেই যেন আপনি বিষয়টা টের পান, আপনি যেন আপনার নিজের জীবনটাকে বাঁচাতে পারেন। সেই কারণে মূলত আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আমি মনে করি একটা ছেলের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মেয়েকে জ্ঞানী গুণী হওয়া। কারণ একটা মেয়ে পৃথিবীকে ধারণ করে, একটা মেয়ে সন্তানকে ধারণ করে মানে পৃথিবীকে ধারণ করে। তাই একটি মেয়েকে অবশ্যই জ্ঞানী হতে হবে, গুণী হতে হবে। আমি সকল বোনেদের, সকল মায়েদের এবং সকল মেয়েদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং প্রত্যেককে সাহসী হবার জন্য ব্রতী হতে আহ্বান করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে, নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন।
আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন। শুভরাত্রি।